তো বন্ধুরা, আজ আমি ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত একটি খুব সেরা এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হরর মুভি বাংলায় ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম ব্লাডি ইস্ক, যেটিতে রয়েছে আমাদের আনন্দী, যিনি কিনা আরও বড় হয়ে উঠেছে। এবং যদি আমি বলি যে এই মুভিটি বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর মুভি, তবে সেটা ভুল হবে না, কারণ মুভিটি সত্যি খুব ভয়ঙ্কর। যার মানে এক্সরসিস্ট সহ অন্য সব মুভিও এর সামনে ব্যর্থ হবে। এই মুভিটি এতটাই ভয়ঙ্কর যে আপনাকে বন্ধুদের সঙ্গে নিয়ে এই সিনেমা দেখতে হবে, তা না হলে আপনি বেড থেকে নিচে পড়ে যাবেন। মুভিটি সত্যি এতটাই ভয়ঙ্কর, আপনি থরথর করে কাঁপবেন। এই মুভিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট, তাই বুঝতেই পাচ্ছেন কোন স্তরে মুভিটা হতে চলেছে। অর্থাৎ এটা হবে একেবারেই ভয়ানক। আর আমি সম্প্রতি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে একটি ভালো মুভি বাংলায় ব্যাখ্যা করেছি, এবং এটি সম্পূর্ণ সত্য ঘটনা, যার নাম দ্য গোট লাইফ। আপনি যদি এই মুভিটি না দেখে থাকেন তবে অবশ্যই দেখবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাই এখন চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। স্কটল্যান্ডের সমুদ্র এলাকা দেখানো হয়েছে, যেখানে একটি মেয়ে ডুবে যাচ্ছিল। অর্থাৎ এটি আমাদের প্রিয় আনন্দী এখন বড় হয়ে গেছে, বা বলতে পারি এখন অনেক বড়, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালোবাসার জীবনের ব্যাপারে সে এখন কিছু একটা ভাবছিল। আর ঠিক তখনই তার জ্ঞান ফেরে হাসপাতালে, যেখানে আমরা জানতে পারি যে তার নাম নেহা, যে রমেশের স্ত্রী। কোনো দুর্ঘটনার কারণে সে জলে ডুবে গিয়েছিল, যাকে সে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছে। এখন সমস্যা হলো তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। সে শুধু জানে যে রমেশ তার স্বামী, কিন্তু সে মনে করতে পারছে না যে তার সঙ্গে কিভাবে কি হয়েছিল। এখন হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর একটা শিশুকে হঠাৎই ডেমনিক হয়ে উঠে বলতে দেখা যায় নেহাকে যে সে আর বাঁচবে না। অর্থাৎ তার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছু আনন্যাচারাল। এখন তারা দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে স্কটল্যান্ডের দ্বীপে নির্মিত তাদের প্রাসাদে যায়, যেখানে প্রবেশ করার সাথে সাথে আমরা বুঝতে পারি সেখানে কিছু ভয়ঙ্কর আত্মা বাস করছে। এবং সবচেয়ে বড় কথা, এরা খুব ধনী ছিল। এখন নেহার সম্বন্ধে কিছু কথা বলা যাক। নেহা ভারত থেকে স্কটল্যান্ডে এসেছিল পড়াশোনা করার জন্য, যেখানে সে রমেশের প্রেমে পড়েছিল এবং তারপর তারা বিয়ে করে। এখন নেহা অনেক কিছু মনে করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই মনে করতে পারে না। সে অনুভব করে যে তার স্বামী এবং তার ভালোবাসাকে সন্দেহ করা উচিত নয়। সে আরও মনে করে যে তার নতুন করে আবার শুরু করা উচিত। তারপর রাতে হঠাৎই বাড়ির এন্ট্রেন্সের সমস্ত কাঁচ ভেঙে দেয় দরজার, যা দেখে রমেশের অবস্থা খারাপ হয়। কিন্তু নেহা কে সে বলে যে এখনো কিছু কাজ বাকি আছে, লেবাররা দ্রুত সেই কাজগুলি সেরে ফেলবে। কিন্তু তাদের এই রোম্যান্স আর বেশিক্ষণ টেকে না। তার কারণ হলো এই ঘরের মধ্যে অন্য একটি মেয়ের রোম্যান্স করার আওয়াজ শুনতে পাওয়া যায়, ছায়া দেখতে পাওয়া যায়। কেউ নেহাকে ফেলে দিয়ে পালিয়ে যায় এবং বারবার একটা বইয়ের সেলফের নিচে কিছু জিনিস চলে যায়, কিন্তু কোথায় যায় সেটা দেখা যায় না। তার কারণে নেহা বুঝতে পারে যে জায়গাটি ভুতুড়ে। কিন্তু রমেশ বলে যে এরকম সেরকম কিছুই নয়। রমেশ তখন একটি ডেড আইল্যান্ড সম্পর্কে বলে, যেখানে কোনো সিগন্যাল নেই, কোনো ওয়াইফাই নেই, কোনো ইন্টারনেট নেই, কিচ্ছু নেই, সমস্ত জায়গা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটাই সেই ডেড আইল্যান্ড। এখন এই প্রাসাদের ভেতরে একটা লিফটও আছে দেখানো হয়, যেটি বেসমেন্ট এবং বোর্ডরুমের দিকে নেমে যাচ্ছে, যেখান থেকে যে কেউ দ্বীপটি ছেড়ে চলে যেতে পারে। কিন্তু এই লিফটে এই মুহূর্তে কাজ করছে না। এবং রমেশ বলেছিল যে তার আগে একটি খুব বড় ব্যবসা ছিল, কিন্তু লকডাউনে সব শেষ হয়ে যায়। নেহা এই জায়গাটিকে একটি বিদেশি হোটেলে রূপান্তর করার কথা বলেছিল স্মৃতিশক্তি লোপ পাওয়ার আগে, যার জন্য যেখানে কিছু শ্বেতাঙ্গ কর্মীকে ডাকা হয়েছিল, যেটি খুবই অদ্ভুত ব্যাপার বলে মনে হলো। নেহার এই সমস্ত কথা কিছুই মনে ছিল না, তবে সেটা ও মেনে নিতে বাধ্য হলো। এখন দেখা যায় নেহার বন্ধু আয়েশা হঠাৎ তার সাথে দেখা করতে আসে, যার চোখে একটা আঘাতের চিহ্ন ছিল। সে পরোক্ষভাবে নেহাকে রমেশের বিরুদ্ধে উস্কানি দেয় আর বলে যে রমেশ তার কাছ থেকে অনেক জিনিস লুকিয়ে রেখেছে এবং বাড়িটিও ভুতুড়ে। এবং এর ফলে রমেশের মধ্যে আর তার মধ্যে একটা ডিস্টেন্স শুরু হয়। এখন রমেশ তাকে বোঝানোর জন্য বলে যে বিয়ের কিছুদিন আগে এই আয়েশাই নেহার জন্য একটি চিঠি লিখেছিল এবং বলেছিল রমেশ ভালো মানুষ নয়। এই কথা শুনে নেহার রমেশের প্রতি একটু ভরসা হয়। হঠাৎই দেখা যায় লিফটটা চালু হতে, এবং নেহা লিফটের ভেতরে যায় এবং আমরা এখানেই একটি মহিলার আত্মাকে লিফটের ওপরে দেখতে পাই। তার মানে হলো এই প্রাসাদের ভেতরে একটা মেয়ের ভূত আছে। এবং নিচে যেতেই নেহা বুঝতে পারে যে এখানে একটা ভূত আছে, এবং সে হঠাৎই দেবদত্ত নামে একজন পুলিশ অফিসারের একটা কার্ড পায়, যেটা খুবই অদ্ভুত ব্যাপার। এখন আবার রমেশ নেহাকে রাজি করায়, কিন্তু এই সময় আয়েশাকে দেখতে পাওয়া যায় বেডরুমের ভেতরে, যা খুবই অদ্ভুত ব্যাপার। এমনকি আয়েশাও অফিসার দেবদত্তের ব্যাপারে জানতো। নেহা তাকে বলে যে আপনি পাহাড়ে যান। কথা বলতে বলতে জানতে পারা যায় যে নেহার শ্বশুরের মৃত্যুর সময় ওনার সঙ্গে দেখা হয়েছিল।
হচ্ছিল। নেহার বড় দুর্ঘটনার আগে তার আগে একটি ছোট দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সময় সে তার সাথে দেখা করতে এসেছিল এবং সেখানে মনে হয়েছিল যে সে তার স্বামী সম্পর্কে কিছু লুকিয়ে যাচ্ছে। আসলে নেহার স্মৃতিশক্তি লোপ পাওয়ার আগে বেসমেন্টের ভেতরে যেতে চেয়েছিল, কারণ তার মনে হয়েছিল যে বাড়িটি আগে থেকেই ভুতুড়ে বাড়ি। কিন্তু বেসমেন্টের দরজাটি তালা বন্ধ ছিল। রমেশ বলেছিল যে এই স্তম্ভগুলি পুরনো হয়ে গেছে, কিন্তু নেহা বিশ্বাস করেনি। রমেশ এই সময় তাড়াহুড়ো করে একটা পেন ড্রাইভও খুঁজছিল, কিন্তু নেহা জোর করে বেসমেন্টে চলে যায়। ঠিক সেই সময় রমেশ রেগে গিয়ে নেহাকে ধাক্কা দেয়, আর যার কারণে তার মাথায় আঘাত লাগে এবং সেই সময় অফিসার দেবদত্তের কার্ড দিয়ে সেখানে পড়ে যায়। এবং সেই একই মুহূর্ত এটাও ছিল যখন দেবদত্ত তার সাথে দেখা করতে এসেছিল। প্রকৃতপক্ষে দেবদত্ত বিশ্বাস করেছিল যে রমেশই তার বাবাকে হত্যা করেছিল, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখনো বিশ্বাস করেন যে তিনিই অপরাধী এবং নেহাও রমেশের উপর সন্দেহ করে। কথোপকথনের সময় তার বেসমেন্টের কথাও বলা হয়েছিল। হয়তো ওখান থেকে নেহা জলে পড়ে গিয়েছিল। জলে পড়ার কারণে নেহাও ওই জলের আইল্যান্ডটাকে ভয় পেতে শুরু করে এবং সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু সত্যের সন্ধানের জন্য সে অনেক কিছু মনে করার চেষ্টা করতে একটা বাক্সের মধ্যে একটা বইয়ের ভেতরে একটা অলৌকিক ভূত শিকারীর একটি চালান দেখতে পায়, যার মধ্যে দেখতে পায় ও তাকে 500 ইউরো দিয়েছিল। তাই সেই সাহস করে সেখানে যায় এবং ওরা ওকে জানায় যে এই বাড়ির ভেতরে তারা তদন্ত করেছে এবং তাই নেহা একটা পেন্ডেন্টও সেখানে খুঁজে পায়। সেই ম্যাডামরা তাকে বলে এটি লবণ জলের মধ্যে রেখে দিতে হবে, তাহলে আত্মার শক্তি অর্ধেক হয়ে যাবে। কিন্তু এই লকেটটি লবণ জলে ফেলার সঙ্গে সঙ্গে এটি উঠে যায় এবং বেসমেন্টের ভেতর চলে যায়। তার মানে আত্মা এই লকেটটার মধ্যেই ছিল আর বোর্ডরুমের দরজা বন্ধ হয়ে যায়। আর ওই ম্যাডামটি হঠাৎই পজেসড হয়ে যায় এবং রাশিয়ান ভাষায় কিছু বলতে শুরু করে। তার মুখটিও ভয়ঙ্কর বড় হয়ে যায় এবং এটি আমাদের ভিসা বোর্ড সিনেমার দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। এরপরে তদন্তকারীরা খুব ভয় পায় এবং নেহাকেও পরামর্শ দেয় যাতে যারা এই বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িতে থাকার ফলে খুব বিপদ হতে পারে তাদের। তবে নেহা মনে করে যে সে তার জীবন হারালেও এই সত্য জেনেই ছাড়বে। তার সাথে কি ঘটেছিল তার খুব অদ্ভুত লাগছিল। সে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিল। এখন সে বাড়িতে এসে নিজেই ক্যামেরা চেক করে। তখন সে ক্যামেরার মধ্যে একটি মেয়ের আত্মা দেখতে পায় এবং ক্যামেরাটা হঠাৎই বইয়ের শেলফের নিচে চলে যায়, যেখান থেকে আর সমস্ত জিনিসই খুঁজে পাওয়া যায় না। সেই শেলফের তলায় সমস্ত জিনিসই অদৃশ্য হয়ে যায়। আর এটা দেখে মনে হলো যেন এটা একটা ডোরেমনের পকেট। এখন সেখানে অনেক খোঁজাখুঁজি পরেও সেই ক্যামেরা পাওয়া গেল না, বরং একটা পেন ড্রাইভ খুঁজে পাওয়া গেল, যেটা রমেশ অনেক দিন আগে খুঁজছিল। এখন নেহা এই পেন ড্রাইভটা চেক করছে। নেহার দুর্ঘটনার আগে রমেশ একটি ভিডিও তৈরি করেছিল যাতে সে বাড়ির ভেতরে একটা মেয়ের আত্মা দেখতে পায় এবং সে ভয় পেয়ে যায় এবং পর্যন্ত সে মিথ্যে কথা বলছিল। নেহা সব কিছু বুঝতে পেরে যায়। আর এখন রমেশ বলে যে নেহার একটি খুব পুরনো বন্ধু ছিল এবং সে তার সাথে দেখা করলো, তার সাথে বন্ধুত্ব করলো এবং বাড়িতে নিয়ে এলো। সে নেহার ড্রিঙ্ক স্পাইক করেছিল এবং তার সাথে একটি ঘনিষ্ঠতার ভিডিও তৈরি করেছিল এবং এই আত্মাই নেহাকে দেখায়। আসলে সে ভিডিওটি ভাইরাল না করার জন্য 50,000 পাউন্ড চেয়েছিল, কিন্তু তার ব্যবসা তখন ডুবে গিয়েছিল। বাড়িটিও সংস্কার করার জন্য টাকার দরকার। তাহলে সে কিভাবে টাকা দেবে? এই সমস্ত পরিকল্পনা করার সময় রমেশ তাকে হত্যা করে এবং নিচের যে বোর্ডরুম তালা বন্ধ ওখানেই তার মৃতদেহটাকে রেখে দেয় এবং তার আত্মার কারণে নেহা জলে পড়ে যায়। এই সব শুনে নেহা খুবই ভেঙে পড়ে। সে আরও বিধ্বস্ত হয়ে পড়ে যখন রমেশ তাকে মিথ্যে কথা বলে এবং তারা একটা জায়গায় চলে যায়, কারণ সে এই ভুতুরে জায়গায় আর থাকতে চায় না। কিন্তু তারপরে গল্পে আরেকটি মোড় আসে যখন আসল আয়েশা, তার মানে নেহার আসল বন্ধু, তার সাথে দেখা করতে আসে। হ্যাঁ, মানে আমরা এখনো পর্যন্ত যে আয়েশাকে দেখছিলাম তা আমরা জানি না ও কে ছিল। নেহা এবং এই আসল আয়েশা দুজনেই স্কটল্যান্ডে পড়তে এসেছিল এবং রমেশ পুরো ঘটনাটা মিথ্যে বলেছিল। অর্থাৎ রমেশ আগে থেকেই জানতো যে আত্মা যে এই বাড়িতে থাকে সে আসলে কে। এখন নেহা তার স্বামীকে লুকিয়ে আয়েশার সাথে একটি হাসপাতালে যায়, যেখানে কোমায় থাকা একজন ব্যক্তি মাধ্যম হিসাবে কাজ করে এবং বলতে পারে। তার মেয়ে লেখে নেহার সাথে কি সমস্যা হয়েছে এবং এখন আত্মাটা কি চায়। নেহা ওই লোকটার হাত ধরতেই লোকটা চিৎকার করে ওঠে এবং তাকে পালিয়ে যেতে বলে। রাশিয়ান ভাষায় কিছু কথা দেখতে পাওয়া যায় স্ক্রিনে, অর্থাৎ তার অর্থ আন্ডারগ্রাউন্ডে যান। বেসমেন্টের গোপনীয়তা এখনো সেখানেই রয়েছে। রমেশ এখনো পর্যন্ত যে সমস্ত গল্প বলেছে সব মিথ্যে। আসল আয়েশা রমেশকে বারবার ফোন করত। সে বারবার ভারত থেকে ফোন করে এবং নেহা সম্পর্কে জানতে চায়, কিন্তু যখন সে বলে যে সে এখানেই আসছে, রমেশ তার ফোন ধরা বন্ধ করে দেয় এবং সে
সেই কারণে সে স্কটল্যান্ডে এসেছে এবং সবথেকে বড় কথা হলো এই দ্বীপে কোনো সিগন্যাল ধরে না, তাই নেহা তার সোশ্যাল মিডিয়া চেক করতে পারেনি, যার কারণে আসল আয়েশা কে আর নকল কে সেটা সে বুঝতে পারেনি। এখন রমেশ শেষ পর্যন্ত পুরো সত্যটা বলতে শুরু করলো। বন্ধুরা, এইখানেই মুভির আসল রহস্যটা প্রকাশ পায়। যখন রমেশের বিয়ে নেহার সঙ্গে ঠিক হলো, তার ঠিক 1 মাস আগে নেহা ভারতে এসেছিল। একই সময় একটি ক্যাফের ভেতরে গোলাগুলি শুরু হয়, যেখানে কিছু অদ্ভুত পরিস্থিতির কারণে রমেশ এবং কিমায়া ট্যান্ডনের দেখা হয়। তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই একটা অন্যরকম অনুভূতি শুরু হয় একে অপরের প্রতি, বিশেষ করে কিমায়ার মনে বেশি। পুলিশ এখানে এসে যায় এবং কিমায়ার পিঠে একটা আঘাত দেখতে পাওয়া যায়, যার জন্য রমেশ তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে কিমায়া রমেশ এবং তার বাবার ছবি দেখে। রমেশ কিমায়ার জন্য ওয়াইন আনতে যায়, ফিরে এসে দেখে যে সে নেই। আবার একটা গাড়ির রেসে তাদের সঙ্গে দেখা হয়। তাদের দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয় এবং সে ভুলে যায় যে সে বিয়ে করতে চলেছে। পরে সে তার বাবাকে জানাতে চেয়েছিল যে সে বিয়ে করতে চায় না, কিন্তু এই সময় অবাক করার মতো ঘটনা ঘটে। তা দেখা যায় যে তার বাবা কিমায়া ট্যান্ডনকে আগেই বিয়ে করেছিলেন। এখন রমেশ সম্পূর্ণ অবাক হয়ে যায় যে কিমায়া তার বাবার সঙ্গে তার ছবি দেখার পরেও কেন তার সঙ্গে সম্পর্ক করে। সে তাকে থামিয়ে দিতে পারত। তখনই কিমায়া তাকে বলে যে সে প্রেম খুঁজে পায়নি, তাই সে তার সেকেন্ড বিকল্পটি বেছে নিয়েছে, যেটা হলো পয়সা। এখন কিমায়া বলে রমেশের বাবা ভালো, কিন্তু সে রমেশের প্রেমে পড়ে গেছে। তারা এখন একসঙ্গে থাকতে পারে এবং সম্পর্ক বজায় রেখে চলতে পারে, কিন্তু রমেশ তাকে খুব নোংরা কথা বলে এবং রমেশ নেহার সাথে প্রতারণা করছিল, তাই সে কিছুই করতে পারছিল না এবং কিমায়ের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু একদিন সে সাহস জোগাড় করে তার বাবার কাছে গিয়ে সব কথা বলে দেয় যে কিমায়া একজন নোংরা মেয়ে। তখনই কিমায়া রমেশের বাবাকে পেছন থেকে আঘাত করে এবং তাকে হত্যা করে এবং সাইকোর মতো আচরণ করে আর বলে রমেশ এখন থেকে তারা দুজনে একসঙ্গে থাকতে পারবে। কিন্তু তারপরেই রমেশ কিমায়াকে ধাক্কা দেয়। কিমায়া সেই কাঁচে গিয়ে আঘাত করে, যেটা শুরুতে ভেঙে গেছিল। অর্থাৎ কিমায়ার আত্মা নেহাকে সব বলতে চেয়েছিল যে সে ভালোবেসেছিল, সে হিংসা করেছিল নেহার ওপরে। যেই সেই শিশুটি যে ডেমনিক হয়েছিল, সে আসলে কিমায়া নিজেই তাকে বলেছিল যে সে আর বাঁচবে না। এখন রমেশের সামনে দুটো মৃতদেহ পড়েছিল, একটা তার বাবার, একটা কিমায়ার। এখন সে এই দুটো মৃতদেহকে বোটে করে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়, যাতে মনে হয় যে দুটো দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এইখানেই দুখানা বড় ভুল করে ফেলে রমেশ। একটি জ্যাকেট তার নৌকায় ফেলে এসেছিল এবং যার ফলে দেবদত্ত তাকে সন্দেহ করে। দ্বিতীয়ত কিমায়ার আবেগ খুব ভয়ানক ছিল, ঠিক রাজওয়ান সিনেমার মেয়েটির মতো, কারণ বিস্ফোরণের পরেও সে আবার রমেশের কাছে আসে, কিন্তু রমেশ তাকে পাত্তা দেয় না আর মৃতদেহটি নিচে পড়ে যায় এবং সে ভেবেছিল যে সুযোগ বুঝে সেই মৃতদেহটি অন্য কোথাও ফেলে আসবে, কিন্তু কিমায়ার লকেট ওইখানেই পড়ে গিয়েছিল, যে কারণে ওর আত্মা ওখানেই ছিল। আর ওই লকেটে রমেশকে এই আইল্যান্ড থেকে বেরোতে দিত না। ও অনেক চেষ্টা করেও কিন্তু এই আইল্যান্ড থেকে বেরোতে পারেনি। নেহার দুর্ঘটনাটিও তার কারণেই হয়েছিল, কারণ নেহা ওর থেকে ছেড়ে চলে যেতে চাইছিল। এখন পর্যন্ত যে আত্মাকে আমরা আয়েশা হিসেবে দেখছিলাম, সে আসলে কিমায়া ছিল এবং তাই দেবদত্ত যখন বাড়ির ভেতরে এসেছিল তখন আমরা দেখেছিলাম কিমায়া বসে আছে, যেটা একমাত্র নেহাই দেখতে পাচ্ছিল। তাই দেবদত্তর অদ্ভুত লাগছিল যে নেহা কার দিকে বারবার তাকাচ্ছে। এবার রমেশ নেহাকে বলে যে সেই প্রপার্টি বিক্রি করতে চায়, আর সে ডকুমেন্ট আনতে গেলে কিমায়া তাকে তার পেটে আঘাত করে, তাকে একটা ছুরি জাতীয় বস্তু দিয়ে আঘাত করে, যার কারণে সে ভালো আহত হয় এবং তারপরে কিমায়ার আত্মা সেই লকেটের আকারে তাদের দিকে ধেয়ে আসতে থাকে। কিন্তু কোনোভাবে নেহা সেই লকেটটাকে ধরে নুন জলে ফেলে দেয়, যাতে কিমায়ার আত্মার শক্তি অর্ধেক হয়ে যায় এবং কোনো রকমে আগুন জ্বালিয়ে লকেটটাকে জ্বালিয়ে দেয়। ওদিকে রমেশ নিজেই বোটের ভেতর ঢুকে এসে বোটটা স্টার্ট করে দেয়। নেহাও এসে যায়, কিন্তু বোটটা স্টার্ট নেয় না। এর মধ্যে কিমায়ার আত্মা জ্বলতে থাকে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার ক্ষমতা এই দ্বীপেই সীমাবদ্ধ ছিল। অথবা বলা যেতে পারে যতক্ষণ লকেটটা ছিল ততক্ষণই ওর শক্তি ছিল, কিন্তু এখন লকেটটা পুড়ে গেছে এবং তাদের নৌকাও স্টার্ট নিয়েছে, যার ফলে তারা দুজনেই ওখান থেকে বেঁচে পালিয়ে যেতে পারে। এখন শেষে রমেশ ঠিক হয়ে যায়, যা ছিল রাজওয়ান সিনেমার সমাপ্তির মতো, কিন্তু এর সমাপ্তি হ্যাপি এন্ডিং নয়, কারণ নেহা তার থেকে আলাদা হয়ে যায়, কারণ সে তার সাথে প্রতারণা করেছিল। নেহা এখনো পর্যন্ত যা কিছু কষ্ট ভোগ করেছে তা রমেশের দোষ ছিল। আর এর সাথেই ব্লাডি ইস্ক মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এটিই ছিল ব্লাডি ইস্ক সিনেমার গল্প। আমার মনে হয় আমাদের ইতিহাসে আজ পর্যন্ত এমন মুভি তৈরি হয়নি, এমন হরর মুভি বানানো সম্ভব নয়। এই মুভিটা এতটাই ভালো ছিল যে কখন যে 2 ঘন্টা 20 মিনিট কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। আপনাদের কেমন লেগেছে
অবশ্যই জানাবেন কেমন লেগেছে, কমেন্ট সেকশনে বলুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। এই রকমই মজাদার ভয়ঙ্কর ভূতের গল্পের জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন।